যে শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্রমন্ত্রীর সফরের মধ্যেই যে বাংলাদেশ ভারত সম্পর্ক সীমাবদ্ধ থাকবে তা না, কিন্তু বাংলাদেশের সাথে চীনের ক্ষেত্রে যে ধরনের ন্যারেটিভগুলি তৈরি করা হয় সেটা নিশ্চিতভাবেই গ্রহণযোগ্য না। মিয়ানমারের ভবিষ্যৎ গতি প্রকৃতি পুরোটাই চীনের উপরে নির্ভরশীল, মানে মিয়ানমার বাদে। চর্চা সংলাপে আজকের অতিথি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শাহাব এনাম খান। আমরা কথা বলবো ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে। প্রসঙ্গক্রমে আসবে বাংলাদেশের পররাষ্ট্র নীতি, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের দিল্লি সফর এবং আনুষঙ্গিক প্রসঙ্গ। ডক্টর শাহাব এনাম খান, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান কাল দিল্লি যাচ্ছেন এবং আমরা জানি যে অন্তর্বর্তী সরকারের পুরো সময়টা জুড়ে বাংলাদেশ ভারত সম্পর্কে একটি ঝড়ো হাওয়া বইছিল। নতুন সরকার আসার পর কোনো পরিবর্তন লক্ষ্য করছেন কিনা এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সফর থেকে কি প্রাপ্তি আসতে পারে? ধন্যবাদ সৌরভ ভাই, আপনার সাথে কথা বলতে পারা একটা সৌভাগ্যের বিষয়। আপনি এটা আমার কাছে আমরা একসঙ্গে অনেক সভায় টকশোতে কথা বলেছি, সুতরাং আজকেও আমরা কথা বলবো। এই তো, তারপর এটা আমার জন্য চরম সৌভাগ্যের বিষয় আপনার সাথে কথা বলতে পারা। এখানে বেশ কিছু বিষয় আছে সৌরভ ভাই, আমার মনে হয় দুটা বিষয় আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। একটা হলো রিয়েলিস্টিক এক্সপেকটেশনস, আর একটা হলো যে ডিপ্লোম্যাটিক কনভারসেশন। এবং ভারতের সাথে আমাদের সম্পর্ক খুবই বিস্তৃত, এবং এটা শুধুমাত্র যে পলিটিক্যাল তা না, এখানে তো অর্থনৈতিক সামাজিক সবকিছুই আছে। ফলে এই বিষয়গুলিকে যদি দেখি, এবং আমাদের গত 15 বছরের ইতিহাসেও কিন্তু এই সম্পর্কটার একটা উঠানামার মধ্যে দিয়ে গেছে। অন্ততপক্ষে আওয়ামী লীগ সরকারের সময় তাদের সাথে সম্পর্ক বাংলাদেশের একরকম ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের সময় সম্পর্কে একটা বড় টানাপোড়েন তৈরি হয়েছে। কিন্তু ভারত বারবার বলে এসেছিলেন যেটা, যে নির্বাচিত সরকার আসলে পরে তারা সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে অনেক বেশি উৎসাহী। ফলে সেই হিসেবে বাংলাদেশে ফেব্রুয়ারি পরবর্তী যে সরকার, বিএনপি সরকার, সেই সরকারের সাথে তাদের সম্পর্কের যে একটা পজিটিভ দিক তৈরি হবে এবং এটা যে একটা মানে পজিটিভ গ্রোথের দিকে যাবে, সেটার ইন্ডিকেশন তারা বারবার দিচ্ছিলেন। ফলে বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের এই সফরটা যথেষ্ট গুরুত্ব বহন করে। এটার প্রথম জায়গাটা হলো যে এই টাইমিংটা, অর্থাৎ আপনার পররাষ্ট্র মন্ত্রীর এটাই প্রথম ভারত সফর, এবং এমন একটা টাইমে এই সফরটা হচ্ছে যেখানে ইরানকে কেন্দ্র করে একটা বড় রকমের পরিবর্তন এসছে, পাকিস্তানকে কেন্দ্র করে বিশাল একটা পরিবর্তন আমরা আঞ্চলিক রাজনীতিতে দেখতে পাচ্ছি, এবং সেই সাথে ইন্দো প্যাসিফিক অঞ্চলে তো বড় রকমের টানাপোড়েন চলছে, এবং বাংলাদেশের একটা ট্রেড রিলেটেড ডিলও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আছে। সুতরাং এই প্রতিটা বিষয়ে যখন কম্পাউন্ডিং এফেক্টের দিকে যাচ্ছে, তখন ভারতের সাথে আমাদের এই যোগাযোগটা খুবই গুরুত্বপূর্ণ। এই সফরে আমি যেটা মনে করি যে বেশ কয়েকটা ইস্যু আসবে। শুধুমাত্র যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্করের সাথেই বৈঠক এটা না, অন্যান্য যে বৈঠকগুলি হওয়ার সম্ভাবনা আছে সেগুলিও খুব গুরুত্বের সাথে দেখতে হবে। অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে যদি হয়, বা বাকিরা যারা আছেন, সেটাও গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। এই সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টারও যাওয়ার কথা, তো সেক্ষেত্রেও তো সফরটি বাংলাদেশের পক্ষ থেকেও বেশ গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে, এটা আমরা ধরে নিতে পারি। কিন্তু বাংলাদেশের যে অচলাবস্থাটা চলে আসছে অন্তর্বর্তী সরকারের সময়, যেমন যোগাযোগ, মানে এদেশ দুই দেশের মানুষের মধ্যে পরস্পর যোগাযোগ, যাওয়া আসা, আর সেক্ষেত্রে ভারতের পক্ষ থেকে ভিসার উপর বিধিনিষেধ আছে। একমাত্র মেডিকেল ভিসা ছাড়া আর বিশেষ সুবিধা, মানে রাষ্ট্রীয় সফর ছাড়া অন্য ভিসাগুলো প্রায় বন্ধই আছে। এটি খুলে দেওয়ার সম্ভাবনা কতটা? বাংলাদেশের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু ভিসার যে বিধিনিষেধ সেটি তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ ভিসা কার্যক্রম
তারা পুরোপুরি শুরু করেছে বাংলাদেশে, ভারতে যে বাংলাদেশ মিশনগুলো আছে। না, এখানে আমি মনে করি যে এই সফরের পরবর্তী সময়ে নিশ্চিতভাবে দুই দেশের যে ভিসা সংক্রান্ত যে জটিলতাটা আছে, অর্থাৎ ডিসএনগেজমেন্ট যদি বলি সরাসরি শব্দে, এইটা আমার মনে হয় অনেকটাই কেটে যাবে। কারণ ভারত মোটামুটি এই ইন্ডিকেশনটা দিচ্ছিলেন যে তারা বাংলাদেশের সাথে ভিসা সংক্রান্ত যে বিষয়ের দূরত্ব তৈরি হয়েছে সেটাকে মিটিয়ে ফেলবেন। অর্থাৎ ভিসা ট্যুরিজমের জন্য বা অন্যান্য যেসব কারণে বাংলাদেশিরা যান, সেই সব ক্ষেত্রে তারা ভিসাকে সিম্পলিফাই করে খুব স্বাভাবিক করে ফেলবেন, অতীতে যেরকম ভাবে বাংলাদেশিরা ভিসা পেতেন সেইভাবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ একটা প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ নিয়েছে। অর্থাৎ আমরা কিন্তু, যেটা আপনি বললেন, যে আমরা ইতিমধ্যেই কিন্তু ভিসাকে অনেক বেশি লিবারালাইজ করে দিয়েছি ভারতের জন্য। সুতরাং সবকিছু মিলিয়ে এই ভিসার সংক্রান্ত জটিলতাটা আমার মনে হয় দূর হয়ে যাবে। কারণ এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল পিলার। অর্থাৎ গত 1.5 বছরের যে ভারতের সাথে আমাদের ডিসএনগেজমেন্ট লেভেলে চলে গেছিল, অলমোস্ট ডিসএনগেজমেন্ট লেভেলে, সেই জায়গাতে কিন্তু এই ভিসা সাধারণ মানুষ পাচ্ছিলেন না। তার কারণে কিন্তু একটা বড় রকমের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। এটার সাথে ছিল কিন্তু আমার মনে হয় পররাষ্ট্রমন্ত্রীর এই ধরনের বিষয়গুলিও তুলে ধরা দরকার, যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন বাংলাদেশ সম্পর্কে যেটা আমরা ভারতের গণমাধ্যমে প্রায়শই দেখি, এই বিষয়গুলিও যেন একটু আমার মনে হয় সাথে চলে আসে। কারণ এটা সরাসরি সাধারণ মানুষের সাথে সম্পর্কিত। হয়তো অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু বুঝতে পারি, কিন্তু খুব সাধারণ ক্ষেত্রে, সেটা ভারতে হোক বাংলাদেশে হোক, এই ধরনের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন মোটেও কোনো সুখকর অভিজ্ঞতা তৈরি করে না, এবং এটা বাইল্যাটারাল সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু বড় রকমের একটা ব্যত্যয় তৈরি করে। ফলে এই যে ভিসা সংক্রান্ত একটা জটিলতা কেটে যাবে, এবং সেই সাথে আমার কাছে মনে হয় আর 2-3টা পয়েন্ট যেটা বাংলাদেশের সাধারণ মানুষের সাথে সরাসরি সম্পর্কিত, এবং আপনি খুব ভালো করে গভীরভাবে পর্যালোচনা করেছেন যে জুলাই এর যে আমাদের আন্দোলনটা হলো, এবং সাধারণ মানুষের যে অ্যাসপিরেশন, এবং সেই সাথে তারেক রহমানের যে একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট আছে, সেটা হলো বাংলাদেশ ফার্স্ট, যেখানে আসলে আপনার জাতীয় স্বার্থ সেটাকে প্রাধিকার দিতে হবে। কারণ সেইখানে আপনি দেখেন ভারতের সাথে আমাদের গঙ্গা চুক্তিটার একটা বিষয় আছে। সেই সাথে এই গঙ্গা চুক্তিটা আপনার 2026 ডিসেম্বর, মানে এবছরের ডিসেম্বর নাগাদ শেষ হয়ে যাওয়ার কথা। ফলে এই বিষয়টা শুধুমাত্র যে আমাদের অর্থনৈতিক না, এটা অনেক ক্ষেত্রে আপনার এক্সিস্টেন্সিয়াল বটে। ফলে সেই জায়গাতে আসলে আমরা নতুন করে কি ধরনের চুক্তি করব, কি ধরনের, এটা কি আগের মতোই থাকবে, না তার চেয়ে খারাপ হবে, না ভালো হবে, সেটার মনে হয় একটা অ্যাঙ্কারিং এই জায়গাতে জরুরি হয়ে গেছে। সেই সাথে আপনি আরেকটা আমার মনে হয় আন্তর্জাতিক সম্পর্কে বিশেষজ্ঞ হিসাবে এবং বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আপনি দীর্ঘদিন কাজ করেছেন, সেক্ষেত্রে আমাদের প্রস্তুতিটা কতটা, অর্থাৎ বাংলাদেশ সরকারের প্রস্তুতিটা কিরকম? আমার কাছে মনে হয় এই জায়গাতে একটা খুব গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন করেছেন প্রস্তুতির ক্ষেত্রে। আমার মনে হয় প্রস্তুতির ক্ষেত্রে আমরা খুব যে ঘাটতিতে আছি সেটা বলা ঠিক হবে না। কারণ 1.5 বছরের ডিসএনগেজমেন্টের ফলে হয়তোবা কমিউনিকেশনের ঘাটতি আছে, কিন্তু ওভারঅল প্রস্তুতির ক্ষেত্রে ঘাটতির জায়গাটা আমি খুব বেশি দেখতে পাচ্ছি না। তবে একটা জায়গা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্রমন্ত্রীর সফরের মধ্যেই যে বাংলাদেশ ভারত সম্পর্ক সীমাবদ্ধ থাকবে তা না। এখানে বাণিজ্য মন্ত্রণালয় আছে, এখানে অর্থ মন্ত্রণালয় আছে, বিভিন্ন আদার মন্ত্রণালয় আছে, যেগুলি বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয় আছে, পরিবেশ মন্ত্রণালয় আছে, গুরুত্বপূর্ণ। এবং সেই সাথে আপনি এখানে নিশ্চিতভাবে আপনাকে বিজিবি বলেন বা বাংলাদেশের যে ল এনফোর্সমেন্ট এজেন্সিস গুলি আছে, তাদেরও একটা বড় ভূমিকা কিন্তু আছে। ফলে আপনি এই জায়গাতে প্রস্তুতিটা শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয় কেন্দ্রিক যদি চিন্তা করি, আমরা মনে হয় একটু ভুল করব। সুতরাং সেই জায়গাতে আসলে কতটুকু সামগ্রিকভাবে সকল মিনিস্ট্রিগুলির মধ্যে কোঅর্ডিনেশন আছে, এবং তারেক রহমানের যে বাংলাদেশ ফার্স্ট নীতিটা, সেটাকে প্রয়োগ করার জন্য কতটুকু প্রস্তুতি বাংলাদেশ সরকার পলিটিক্যালি, ডিপ্লোম্যাটিক্যালি, ব্যুরোক্রেটিক্যালি এবং খুব স্বাভাবিকভাবে প্রাইভেট সেক্টর, এটাও একটা বড় ইম্পর্ট্যান্ট অ্যাক্টর বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে, কতটুকু তারা এটাকে ধারণ করছেন এবং এটাকে প্রয়োগ করবেন, সেই ব্যাপারে আমার মনে হয় যে এই পররাষ্ট্র মন্ত্রীর
সফরের পরে একটা বড় রকমের পর্যালোচনা হওয়া প্রয়োজন, এবং আমি মনে করি ইন্টারমিনিস্টেরিয়াল কোঅর্ডিনেশনের সাথে সাথে পাবলিক কনসালটেশনে যাওয়াটা খুবই জরুরি। কারণ সোহরাব ভাই, আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে জুলাইয়ের আন্দোলনের একটা বড় জায়গায় কিন্তু বাংলাদেশ ভারত সম্পর্ক ছিল, ফলে সেই জায়গাতে আর কোন রকমের যোগাযোগের ঘাটতি থাকুক এবং পাবলিক পারসেপশনে আবার কোনো একটা নেগেটিভ ইস্যু আসুক, এটা আমার মনে হয় না কারোর জন্য মঙ্গল হবে। সেটা তো ভারতের জন্য তো নয়, বাংলাদেশের সরকারের জন্য তো। আপনি বলছিলেন যে বেসরকারি খাতের কথা, আমাদের বেসরকারি খাত বিশেষ করে তৈরি পোশাক শিল্পের যে শিল্প পণ্য, তার রপ্তানির বড় একটা অংশ যেত ভারতের খণ্ড থেকে, ভারতের সমুদ্র এবং বিমানবন্দর ব্যবহার করে, এবং অন্তর্বর্তী সরকারের সময় সেটি ভারত বন্ধ করে দেয়। এটি খোলার কোনো সম্ভাবনা দেখছেন কিনা? এইটা লং টার্ম একটা বিষয় স্যার ভাই। আমাদেরকে একটু আমার মনে হয় প্র্যাগমেটিক দিক থেকে যদি আমরা চিন্তা করি, যে আমাদের সাথে ভারতের এই যে রেডিমেড গার্মেন্টস বলেন বা আমরা যে অন্যান্য যে বাণিজ্যিক উপাদান বা উৎপাদনগুলি আমরা করছি, সেগুলিকে ভারতের মার্কেটে নিয়ে যাওয়া এবং ভারতের গুডস বাংলাদেশে আসার ক্ষেত্রে একটা বড় ইস্যু কিন্তু রয়ে গেছে নন ট্যারিফ ব্যারিয়ার্স। তো নন ট্যারিফ ব্যারিয়ার্স কিন্তু এটা ট্যারিফ না, মানে এইটা পলিটিক্যালি অনেক সময় হয়, যেমন অ্যান্টি ডাম্পিং থেকে শুরু করে এই ধরনের অনেক কিছুই ব্যবহার করা হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস যেটা আছে বিএসটিআই বা ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, সেই ক্ষেত্রেও এক ধরনের আমরা ট্রাস্ট ডেফিসিট দেখতে পাই। ফলে সেই জায়গাতে আমার মনে হয় যে পররাষ্ট্র মন্ত্রণালয় না শুধু, যে আমাদের যে কমার্স মিনিস্ট্রি বা অন্যান্য যে মিনিস্ট্রি, ইন্ডাস্ট্রিজ মিনিস্ট্রি আছেন, এখানে আসলে রিয়েলিস্টিক্যালি যে আমরা কিভাবে এই ট্রানজিট বা ট্রান্সশিপমেন্ট প্রাইভেট সেক্টরের জন্য থার্ড কান্ট্রিতে, সেটা পাকিস্তান হোক, নেপাল হোক, ভুটান হোক বা অন্যান্য চীন হোক, মানে যেটাই হোক না কেন, মানে আমরা হয়তো অনেক বেশি অ্যাডভান্স চিন্তা করছি, কিন্তু তারপরেও এই ধরনের বিষয়গুলি নিয়ে এখন আলোচনা হওয়া দরকার। এক নাম্বার, নন ট্যারিফ ব্যারিয়ার্স এর ব্যাপারে আসলে একদম একটা কনক্রিট প্ল্যান অফ অ্যাকশনে থাকা দরকার। কারণ ভারত বাংলাদেশ সম্পর্কের একটা বড় দুর্বলতার জায়গা হলো যে কথা অনেক হয়। আপনি যদি জয়েন্ট স্টেটমেন্ট গুলি দেখেন, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং গুলি দেখেন, তারপরেও কিন্তু একটা আপনার ট্রেড ডেফিসিট বড় আকারে রয়ে গেছে, কারণ নন ট্যারিফ ব্যারিয়ার্স এর ক্ষেত্রে। এবং সেই জায়গাতে আমার মনে হয় একটা প্র্যাগম্যাটিক নন ট্যারিফ ব্যারিয়ার রিমুভালের জন্য একটা মানে আমার মনে হয় টাইম ফ্রেম তৈরি করা দরকার। এবং সেই সাথে আমি মনে করি যে এই কানেক্টিভিটি আমাদের প্রাইভেট সেক্টরের জন্য শুধুমাত্র বারবার নেপাল ভুটানের মার্কেট চিন্তা করলে হবে না, আমাদের তো নেপাল ভুটানের বাইরেও মার্কেট আছে। সুতরাং সেই জায়গায়, এবং অন্ততপক্ষে ওয়েস্ট এশিয়াতে যা দাঁড়ালো, এবং সেই ক্ষেত্রে আপনার বারবার যে এনার্জি ইনসিকিউরিটি হয়ে যে এভিয়েশন ইন্ডাস্ট্রি বলেন, ম্যারিটাইম ইন্ডাস্ট্রি বলেন, সব জায়গাতে যেভাবে খরচাটা বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তো আমার ল্যান্ড ট্রান্সপোর্টেশনের জন্য একটা বড় রকমের ফোকাস করতে হবে। সেটা সেন্ট্রাল এশিয়া হোক বা আপনার চীনে যাওয়ার জন্য হোক, কিংবা আপনার এই আপনার নর্থ ইস্ট ইন্ডিয়া দিয়ে চীনের দিকে যাওয়া, এই বিষয়গুলি নিয়ে এখন একটা সামগ্রিক চিন্তা ভাবনা করা দরকার। আমার মনে হয় যে এই জায়গাতে আমাদের এই পররাষ্ট্রমন্ত্রীর ভিজিটের পরে এক ধরনের পথ খোলা সম্ভব হবে, কিন্তু মুশকিলটা হচ্ছে আপনি বরফ গলবে, এটাই আপনি মনে করছেন? আমার মনে হয় যে এক ধরনের আলোচনা হবে, কিন্তু এখানে আমি আবার ফিরে যাচ্ছি পুরনো কথায়, যে আমাদের মধ্যে কিন্তু কথাবার্তা শেষ নাই, মানে কিন্তু মুশকিলটা হচ্ছে যে প্রয়োগের ক্ষেত্রে আমরা বারবার যে বাধাগুলি দিচ্ছি, সেটা মিটিয়ে ফেলার জন্য দুই দেশকেই এগিয়ে আসতে হবে। তবে আমি মনে করি যে ভারতের ক্ষেত্রে আরেকটু হয়তো আমরা প্র্যাগম্যাটিক কোনো কিছু চিন্তা করে দেখতে পারি। এবং আপনি আরেকটা জিনিস খেয়াল না করলেই তো হচ্ছে না, যে বাংলাদেশ ভারতের মধ্যে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আছে, ওটা হলো বর্ডার হাট। দুই দেশের মধ্যে কিন্তু বর্ডার হাট ছিল, তো সেটাও কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময় অনেক ক্ষেত্রেই মানে স্তীমিত হয়ে যায়, মানে অকার্যকর হয়ে যায়।
পরে আপনি দেখেন এই বর্ডার হাটটাও কিন্তু আমরা রক্ষা করতে পারি নাই এই বাইল্যাটারাল ডিসএনগেজমেন্টের ক্ষেত্রে, কিন্তু এটা তো সাধারণ মানুষের অ্যাসপিরেশন। সুতরাং আমার মনে হয় এই ধরনের বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এখন যেমন পরিবর্তন এসছে, ভবিষ্যতেও পরিবর্তন আসবে। সুতরাং এই পরিবর্তনগুলি তো সবসময় স্ট্যাটিক থাকবে এটা ভাবার কোনো কারণ নেই। ভবিষ্যতে যারা সরকারে আসবেন তাদের সাথেও তো কন্টিনিউটিটা দরকার। বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনো দেশের সাথে বাংলাদেশের সম্পর্কে কোনো অভিঘাত পড়বে কিনা বা কোনো এখানে সম্ভাবনা আছে কিনা? আমি সরাসরি ভাবে এখানে যদি বলি, দুটো দেশকে নিয়েই তো এখানে মূল সমস্যাটা হয়। সেটা হলো পাকিস্তান এবং চীনের সাথে। চীন বাংলাদেশের অর্থনৈতিক লাইফ লাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ঠিক যেমন মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ আমার চীনের ইম্পোর্ট দিয়ে তো আমার এক্সপোর্টের একটা বড় অংশই তৈরি হয়। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে ভারতের সাথেও চীনের যে অর্থনৈতিক সম্পর্ক আপনি যদি দেখেন, অলমোস্ট 120-30 বিলিয়ন ডলারের মতো। তো সুতরাং সেখানে প্রবলেম হচ্ছে না, কিন্তু বাংলাদেশের সাথে চীনের ক্ষেত্রে যে ধরনের ন্যারেটিভ গুলি তৈরি করা হয় সেটা নিশ্চিতভাবেই গ্রহণযোগ্য না। এবং ডেট ট্র্যাপের কথা যেগুলি বলা হয়, বাংলাদেশের ওভারঅল ডেট পোর্টফোলিওতে চীনের অবস্থানটা খুব বড় জায়গা না। সুতরাং এই দিক থেকে চীনকে সংক্রান্ত করে যে ধরনের চিন্তা ভাবনা আমরা প্রায়ই দেখি, সেটাকে অনেক বেশি নিরাপত্তা সামরিকীকরণ করে ফেলা হয়। আমার মনে হয় এইটার ব্যাপারে বাংলাদেশ সরকারের যথেষ্ট শক্ত ভূমিকা থাকা প্রয়োজন। দ্বিতীয় হলো পাকিস্তানের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, যে পাকিস্তানের ক্ষেত্রেও এটা অনেকটা নিরাপত্তা জনিত দিক থেকে দেখা হয় দিল্লি থেকে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে এটাকে আবার অতি উৎসাহী পর্যায়ে নিয়ে যায়। তবে নিশ্চিতভাবে একটা জিনিস সতর্ক করাটা খুবই প্রয়োজন, যে আপনার যে এক্সট্রিমিজম বা আমরা যে র্যাডিকালাইজেশনের যে বিষয়গুলি আমরা অতীতে দেখেছি, বর্তমানেও আবার এটার বেশ কিছু শাখা প্রশাখার কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক সেটা সম্পূর্ণ জাতীয় স্বার্থের উপরে ভিত্তি করে এবং কোনো তৃতীয় দেশের ইনফ্লুয়েন্সের উপরে ভিত্তি করে না। এখানে আসলে বাণিজ্যিকভাবে, অর্থনৈতিকভাবে, নিরাপত্তাগতভাবে আমরা কিভাবে সর্বোচ্চ সহায়তা ভারতের সাথে, পাকিস্তানের সাথে পেতে পারি, পাকিস্তান আমাদেরকে করতে পারে, সেটা আমাদেরই নির্ণয় করা প্রয়োজন। ফলে সেই জায়গাতে আমি মনে করি যে তারেক রহমানের বাংলাদেশ ফার্স্টটা খুব গুরুত্বপূর্ণ, যে কিভাবে রাজনৈতিকভাবে এবং যেটাকে প্রাতিষ্ঠানিকভাবে এই বাংলাদেশ ফার্স্টকে ইমপ্লিমেন্ট করতে পারবে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, সেইটা হয়তো আমরা ভবিষ্যতে দেখতে পাবো। এখানে ছোট্ট করে আরেকটা জিনিস না বললেই না, সেই ক্ষেত্রে যে বাংলাদেশের যে বাইল্যাটারাল সম্পর্কগুলি আছে, সেই বাইল্যাটারাল সম্পর্কে অন্য কোনো দেশ ক্ষতিগ্রস্ত হোক, সেটাও কিন্তু নিশ্চিতভাবে বাংলাদেশের পক্ষে মানে করাটা কখনোই অতীতে হয়নি, বর্তমানেও হবে না, এবং আমি মনে করি ভবিষ্যতে হবে না। সেই জায়গাতে আমার মনে হয় যে যতটা অন্যান্য দেশের বোধোদয় হয়, ততটাই তাদের জন্য মঙ্গল। তিস্তা চুক্তি না হওয়ার প্রেক্ষাপটে তিস্তার পানি, মানে তিস্তা অঞ্চলের মানুষের জীবন জীবিকা রক্ষায় যে নতুন একটি প্রকল্প নেওয়ার কথা বলা হচ্ছে চীনের সহায়তায়। চীনই প্রস্তাবটা দিয়েছে অথবা বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে। এটি নিয়ে রাজনৈতিক মহলে আওয়ামী লীগ সরকারের সময় থেকেই আলোচনা চলে আসছে। এটি কোন পর্যায়ে আছে এবং এটি এক্ষেত্রে ভারত বাংলাদেশ সম্পর্কে বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা আছে? কারণ আমি এই সম্পর্কের ক্ষেত্রে একটা শব্দ প্রায়ই ব্যবহার করি, সেটা হলো ট্রানজ্যাকশনাল। আসলে দুই দেশের মধ্যে সম্পর্কটা যদি ট্রানজ্যাকশনাল না হয়, তাহলে এই যে বিগত 1.5-2 বছরে আমরা যে বিষয়গুলো দেখেছি, সেগুলির আবার পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনা সবসময় থাকবে। এবং সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই যে তিস্তার মতো বিষয়টা, এই বিষয়ে বাংলাদেশের জাতীয় স্বার্থে যে ধরনের ডিসিশন বাংলাদেশ নিতে চায়, সেটা নিতে দেওয়াটা উচিত এবং সেটা নেওয়াটাই উচিত। এবং সেই ক্ষেত্রে চীন এটাকে সহায়তা করলো কিংবা নেদারল্যান্ডস করলো, সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে কারো আসলে খুব বেশি আশঙ্কিত হওয়ার কোনো সম্ভাবনাই নাই, কারণ বাংলাদেশের জন্য তিস্তা ইকোনমিক লাইফ লাইন, এটা স্ট্র্যাটেজিক কোনো কিছু না, এবং এইটা বাংলাদেশ কখনো ডিফেন্স পারপাসেও ব্যবহার করবে না, এবং বাংলাদেশের অতীতে কখনো করেই নেই। বাংলাদেশ সবসময় বরাবর পিসফুল ডিফেন্সিভ পশ্চারে বিশ্বাসী। এবং সেই জায়গাতে আমার মনে হয় যে তিস্তাকে বটলনেক না করে এবং
তিস্তাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের সম্পর্ককে না দেখে বরং আমরা চীনের মাধ্যমে বলেন বা অন্যান্য যে দেশই এটাতে সহায়তা দেয় না কেন, এটা তো কস্ট এফেক্টিভ হতে হবে। এটা তো মানে এক্সট্রা অর্ডিনারি এক্সপেন্ডিচার হলেও আবার প্রবলেম। আবার ভারতের আমার মনে হয় না এই মুহূর্তে সেরকম সক্ষমতা আছে যে তিস্তার মতো একটা বড় বিষয়কে হ্যান্ডেল করার মতো, যে সেটা করলে তো তারা আওয়ামী লীগ সরকারের সময় করতে পারতেন। ফলে সেই জায়গাতে আমার মনে হয় যে এই বিষয়টাও পরিষ্কার করে দেওয়া দরকার যে জাতীয় স্বার্থে বাংলাদেশ যদি অন্য কোনো রাষ্ট্রের মাধ্যমে তার ইকোনমিক লাইফলাইনকে প্রতিষ্ঠা করতে চায় এবং পরিষ্কার করতে চায়, সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, সেখানে অন্য দেশের নাক না গলানোটাই ভালো। একসময় দেখা যেত যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নানা ক্রিয়া প্রতিক্রিয়া পড়তো, কিন্তু এখন দেখা যাচ্ছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলছে, বিশেষ করে যখন পশ্চিমবঙ্গ এবং আসামে নির্বাচন আসে। এবং এই প্রেক্ষাপটে আজকেই সংবাদ মাধ্যমে দেখলাম যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে ভারত বাংলাদেশ সীমান্তে যেখানে কাঁটাতার নেই বা যেখানে কোনো প্রতিবন্ধকতা নেই, নদী বা অন্যান্য জলাশয়, এসব ক্ষেত্রে সাপ ও কুমির সাপ ছেড়ে দেওয়ার কথা বলছেন, সাপ এবং আরেকটি প্রাণীর কথা বলছেন যে সাপ ও কুমির, মানে এরকম কথাবার্তা, সাপ ও কুমির ছেড়ে দিয়ে তারা অনুপ্রবেশ বন্ধের কথা বলছেন। বিষয়টি কিভাবে দেখছেন? মানে দেখেন, মানে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে, পার্টিকুলারলি বিজেপির রাজনীতিতে তিনটা দেশ খুব গুরুত্বপূর্ণ। একটা হলো পাকিস্তান। চীনকে নিয়ে অনেক রকমের কথা একসময় বলা হতো, এখন সেটা থেকে তাদের ন্যারেটিভ গুলি সরে এসছে, কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে $100-150 বিলিয়ন ট্রেড তো কম না। আর বাংলাদেশ, সুতরাং বাংলাদেশকে পুঁজি করে ওয়েস্ট বেঙ্গল, আসাম এই অঞ্চলে এক ধরনের ন্যারেটিভ বারবার তৈরি করা হয়। তো এই ন্যারেটিভটা কি হয়, বাংলাদেশ থেকে সমানে ইলিগাল মাইগ্রেন্ট চলে যাচ্ছে। কিছু ক্ষেত্রে হয়তো হতে পারে সেটা ভারত থেকেও যদি আপনি দেখেন বাংলাদেশে কি কম মানুষ। সুতরাং সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে এই যে এই ইলিগাল মাইগ্রেশন বা এই ধরনের অপবাদ, এটা তো আমাদের যে কোনো দেশের জন্য এটি নিশ্চিতভাবে লজ্জাজনক। হ্যাঁ, সেই কারণে আমি বারবার এই কথাটা বর্তমান সরকারকে বলছি যে আপনারা ট্রানজ্যাকশনালিটির দিকে যান। কারণ অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশকে ব্যবহার করার ক্ষেত্রে, পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গল, নর্থ ইস্ট ইন্ডিয়ার ক্ষেত্রে বাংলাদেশকে ব্যবহার করাটা এটা তাদের মানে মোটামুটি এখন পলিটিক্যাল নর্মে পরিণত হয়েছে। এবং এটা প্রথমবার বলে নাই তো, একসময় তো টার্মাইটও বলেছে। সো এই ধরনের ন্যারেটিভস গুলি ভারতীয় পলিটিক্যাল কমিউনিটির মধ্যে, পার্টিকুলারলি হায়ার আপ, বিজেপি হায়ার আপের মধ্যে এটা একদম ইনগ্রেইনড হয়ে গেছে। সুতরাং সেই জায়গাতে আমি মনে করি যে বাংলাদেশিদের যে একটা আত্মসম্মান বোধ এবং জুলাই পরবর্তী সময়ে যে সমতার ভিত্তিতে সম্পর্ক, সেই জায়গার অনুধাবনটা হয়তো বা সম্পূর্ণভাবে পলিটিক্যালি আসে নাই ভারতের ক্ষেত্রে। সেই জন্য আমার মনে হয় যে এই যে আমরা যেটাকে বলছি যে বর্ডার কিলিং, বা এই জায়গাতে হয়তো আপনি হয়তো কিছুটা প্রোগ্রেস দেখবেন, কিন্তু ভারতীয় ডোমেস্টিক পলিটিক্সে বাংলাদেশকে ব্যবহার করাটা, এই যে যেটা বললেন যে যে জায়গাতে কাটা তার নাই সেই জায়গা, তো এর মতো তো আসলে মানে কতটুকু আমরা সেন্সিবিলিটির বাইরে থাকলে পরে এই ধরনের কথাবার্তাগুলি বলি, তাই না? সো এবং আমাদের আমরা বলিনি, আমাদের সম্পর্কে বলা, মানে আমরা বলতে আমি বোঝাচ্ছি যে মানে পলিটিক্যাল সার্কেল গুলি বলছে, কিন্তু বাংলাদেশ থেকে আপনি এই ধরনের কমেন্টস কি কখনো পেয়েছেন জুলাইয়ের সময়? সেগুলি সব বাংলাদেশ থেকে ওই যে সেভেন সিস্টার্স বা 7 রাজ্য দখলের কথা কেউ কেউ বলেছেন কোন সেগুলি কি আমরা ওই ধরনের কথাগুলি কি আসলে অমিত শাহ স্ট্যান্ডার্ডের কোন মানুষ বলেছেন? স্ট্যান্ডার্ড বলতে তা বলেননি, তা বলেননি। ওরকম একটা পলিটিক্যাল ডিসিশন মেকিং এর সেন্ট্রাল কোর অ্যাক্টর কি বলেছেন?
এবং ডক্টর ইউনূস যখনই বলেছেন তিনি এটাকে সামগ্রিক একটা স্থিতিশীলতার পয়েন্ট অফ ভিউ থেকে বলেছেন, দখলীকরণের মতো করে তো বলেননি কিছু। তো সুতরাং বাংলাদেশ এরকম এখন ডিজেল আনছে, এবং বাংলাদেশ গত ১.৫ বছরে যদি সুযোগ থাকতো সেখানে তখন যদি প্রয়োজন হতো তাহলে বাংলাদেশ নিশ্চিতভাবেই আনতো। সুতরাং এখানে তো দেনা পাওনার বিষয়টা খুব ক্লিয়ার। এমন তো না যে আপনি ৫০,০০০ লিটার তেল আনছেন বা টন তেল আনছেন, এটা ফ্রি আনছেন, তা তো আনছেন না। তো সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে আর্থিক যে বিষয়টা থাকে সেটা আমরা প্রায় ভুলে যাই, সুতরাং ন্যারেটিভস এর মধ্যে ওটা থাকে না। তো আমি অন্তর্বর্তী সরকারের সময় বলা হয় যে দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক মানে তলানিতে এসে ঠেকেছিল, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু কোনো চুক্তি বাতিল করা হয়নি। না, অ্যাবসলিউটলি না বাংলাদেশের ক্ষেত্রে, কারণ বাংলাদেশ সবকিছু দেখছে তো অর্থনৈতিক দিক থেকে। বাংলাদেশ তো মানে তার অভ্যন্তরীণ রাজনীতি কিংবা তার ইয়ের ভিতর থেকে দেখছে না, সে দেখছে হলো যে তার ন্যাশনাল ইন্টারেস্টের। আমাদের আমাদের সম্পর্ক বরাবরই আন্তর্জাতিক সম্পর্কে অর্থনীতি কেন্দ্রিক। আমাদের মিস গভর্নেন্স আছে, আমাদের উইকনেসেস আছে, আমাদের ইনস্টিটিউশনাল উইকনেস আছে, আমাদের রাজনৈতিক দুর্বলতা প্রজ্ঞা এগুলির অভাব আছে বটে। কিন্তু পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটা জায়গাতে তো আমরা সবসময় জোর দিয়েছি যে অর্থনীতি, সেটা 1971 থেকে শুরু করে 2026-এর আজ অবধি কিন্তু অর্থনীতিটাই সবচেয়ে বড় প্রায়োরিটি। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে যখন একটা দেশ বাংলাদেশের মানুষকে অনেকটা ক্ষেত্রে হেয়ভাবে প্রতিপন্ন করেন, সেখানে আসলে ট্রানজ্যাকশনাল সম্পর্কের বাইরে অন্য কোনো সম্পর্কের দিকে যাওয়াটা দুই দেশের জন্যই কল্যাণকর হবে না। কিন্তু সুতরাং সেটাই আমি বারবার বলছি যে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশকে বিভিন্নভাবে ব্যবহার করাটা, এবং আমি এখানে নিশ্চিতভাবে বলছি না যে এটা সম্পূর্ণ ভারতকে রিফ্লেক্ট করে না, এটা ওই যে পলিটিক্যাল সার্কেলটা যেভাবে মিডিয়াতে নিয়ে আসেন, এবং আপনি গত ১.৫ বছর, যেটা আমি প্রথমে আপনাকে বললাম যে পররাষ্ট্রমন্ত্রী বা তথ্যমন্ত্রীর একটা বড় কাজই হবে তাদেরকে জানান দেয়া যে এই মিস ইনফরমেশন ডিসইনফরমেশন গুলি মোটেও সুখকর কোনো কিছু না, কারোর জন্যই তো না। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় আমরা একটু প্র্যাগমেটিক ভাবে যদি ভারত বাংলাদেশ সম্পর্কটাকে নিয়ে যাই, দেনা পাওনার হিসাবে যদি নিয়ে যাই, একদম সোজা কথা যে আপনার ব্ল্যাকবোর্ডে লিখা যে এটা দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়নি, এটা পাওয়া হয়েছে, এটা পাওয়া হয়নি, ইত্যাদি ইত্যাদি, এইভাবে যদি আসা হয় আমার মনে হয় আমাদের সম্পর্কটা ভালোই থাকবে। ডক্টর শাহ এনাম, আমরা প্রায় শেষ দিকে এসেছি। এখন যে বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নের একটা প্রয়াস চলছে, এটি যদি এই ধারা, এই সম্পর্ক উন্নয়ন হলে বা আমরা এদিকে ইতিবাচক কোনো প্রভাব সৃষ্টি, কোনো পরিবেশ তৈরি করতে পারলে সেটি রোহিঙ্গা শরণার্থীর সমস্যা সমাধানে কি ভূমিকা রাখতে পারে বা আমার মনে হয় না যে এখানে ভারত খুব স্বাভাবিকভাবে একটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাক্টর কিন্তু মায়ানমারের স্টেবিলাইজেশনের ক্ষেত্রে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে ভারতের যে একটা বড় কম্পালশন আছে, তার যে একটা ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন আছে, সেটাও আবার কিন্তু একটা বড় রকমের ঘটনা। কারণ তার যদি আপনি নর্থ ইস্ট ইন্ডিয়া, পার্টিকুলারলি মিজোরাম থেকে শুরু করে ত্রিপুরা পর্যন্ত এই পুরো স্ট্রেচটা দেখেন, এটা কিন্তু খুবই পোরাস বর্ডার। ফলে মায়ানমারের সাথে তার সম্পর্কের ক্ষেত্রে এবং তার যে ডিফেন্স ক্যাপাবিলিটি বা সিকিউরিটি ক্যাপাবিলিটি ভারতের, সেটাও যে খুব শক্ত সেটা না কিন্তু। তো সুতরাং সেই জায়গাতে গিয়ে স্বাভাবিকভাবে মায়ানমারের সাথে তার সম্পর্ক ডিপ্লোম্যাটিক্যালি পলিটিক্যালি টিকিয়ে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে একটা বিস্তর রকমের মানে সামরিকগত দুর্বলতার জায়গাও আছে। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় যে মিয়ানমারের সাথে ভারতের জাতীয় স্বার্থটাই এখানে প্রাধান্য পাবে, বাংলাদেশের জাতীয় স্বার্থটা না। যদি এটা আগে হতো তাহলে নিশ্চিতভাবেই আওয়ামী লীগ সরকারের সময় তারা এটা করতে পারতেন। দ্বিতীয়ত হলো যে মায়ানমারের বর্তমান অবস্থাটা খুবই কমপ্লিকেটেড, ফলে সেই জায়গাতে চীন যেমন একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ মিয়ানমারের ভবিষ্যৎ গতি প্রকৃতি পুরোটাই চীনের উপরে নির্ভরশীল, মানে মিয়ানমার বাদে। ফলে সুতরাং সেই জায়গাতে চীনের একটা যেরকম বড় রকমের ভূমিকা আছে, সেই জায়গাতেও আসলে ভারতকে অনেকটা ছাড় দেওয়া সম্ভব হবে না। ফলে সেই জায়গাতে আমি মনে করি যে রোহিঙ্গা বিষয়ে আলোচনা হওয়া দরকার, প্লাস মুসলিম ফ্যাক্টরটা আমার ভুলে গেলে হবে না। সুতরাং এই মুসলিম ফ্যাক্টরটা বরাবরই একটা ন্যাশনালিজমের মধ্যে কাজ করে, এবং সেটা যেমন মিয়ানমার তার বুদ্ধিস্ট ন্যাশনালিজমে বিশ্বাসী, ভারত তার হিন্দু ন্যাশনালিজমে বিশ্বাসী, পাকিস্তান তার ইসলামিক ন্যাশনালিজমে বিশ্বাসী। সুতরাং তাদের যে এই যে ফার্ম কনভিকশন গুলি আছে, সেই জায়গাতেও আসলে বাংলাদেশের সাথে আস্থার আলোচনা
আলোচনা গুলি হয়তো হবে, কিন্তু প্রায়োগিকভাবে এটাকে করতে গেলে যে ধরনের জাতীয় স্বার্থের ব্যত্যয় ভারতকে ঘটাতে হবে আমার মনে হয় না সেটা প্র্যাকটিক্যাল। সুতরাং সেই জায়গাতে আমাদের খুব বেশি পাবার কিছু নাই, তবে নিশ্চিতভাবে আলোচনাটা ভারতের সাথে থাকলে খারাপ হবে না। সাহাব এনাম খান, আপনাকে ধন্যবাদ চর্চাকে সময় দেওয়ার জন্য। আমরা এখন কথা বললাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাহাব এনাম খানের সঙ্গে। আপনারা চর্চার সঙ্গে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।